হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি ইউনিয়ন বাজেটের ঠিক একদম দোরগোড়ায়। আর এরকম পরিস্থিতিতে আমাদের মার্কেটের যে মেন ইন্ডেক্স অর্থাৎ নিফটি 50-র কী পরিস্থিতি, কী সম্ভাবনা আমার মনে হচ্ছে, মার্কেট কি ক্র্যাশ করবে না মার্কেটে কিছুটা কারেকশান নেবে, সব কিছুই ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে যা আলোচনা করব সেগুলো কিন্তু আমার নিজস্ব ভিউ, বিশেষজ্ঞ মহল থেকে আমি যে সমস্ত তথ্যগুলো সংগ্রহ করেছি এবং আমার যে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কেরই রেজাল্ট আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার সাথে সাথে আমরা এটা দেখব যে লাস্ট ভিডিওতে আমি যে একটি বিশেষ একটি সেট আপ অর্থাৎ 44M এর যে সাপোর্ট সেট আপের কথা আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, সেই সেট আপ সম্বন্ধেও আরেকটু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এবং এটি আলোচনা করার জন্য লাইভ মার্কেট থেকে একটি পার্টিকুলার স্টক আমরা বেছে নেব এবং সেই স্টকের ওপরেই আমরা 44M এর কী পরিস্থিতি, কোথায় কি করণীয় বা কি করণীয় নয় আমাদের, সেগুলো নিয়ে আলোচনা করব। তাই পুরো ভিডিওটি দেখো, এখান থেকে অনেক কিছুই দেখার এবং শেখার রয়েছে। পুরো ভিডিও দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি করে লাইক করো, কারণ তোমাদের লাইক ভালো করেই জানো যে আমাকে যেমন মোটিভেট করে, তার সাথে সাথে ইউটিউবে আমার ভিডিও সার্কুলেট করতেও কিন্তু অনেকটা হেল্প করে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু তৎক্ষণাৎ তোমরা নোটিফিকেশান পাবে এবং ভিডিওটি দেখে তোমরা কিছু শিখতে বা জানতে পারবে। আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার ও শেখার সুযোগ করে দাও। এই প্রসঙ্গে আমি তোমাদের ট্রেডার্স একটি কথা মনে পড়িয়ে দিই যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টকের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার আগে নিজেরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করো, চার্ট অ্যানালিসিস করো এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্টের মতো কোনো বড় পদক্ষেপ নিতে পারো। তবে আমার যে মেন উদ্দেশ্য সেটি হচ্ছে কীভাবে তোমরা চার্ট অ্যানালিসিস করবে। তোমরা অনেক রকম সোর্স থেকে নিজেরা বিভিন্ন রকমের স্টকের নাম সংগ্রহ করো এবং অনেক সময় এমনও হয়ে থাকে যে আমরা কোনো একটি পার্টিকুলার স্টকের নাম শোনার পরে সেই স্টকটি খুব ভালো মোমেন্টাম দিচ্ছে বা খুব ভালো র্যালি নিচ্ছে, আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি সেই স্টকটিকে নিজেদের ডিম্যাট অ্যাকাউন্টে নেওয়ার জন্য, অর্থাৎ সেখানে আমরা আমাদের পজিশান তৈরি করি। কিন্তু পজিশান তৈরি করার আগে যে সমস্ত জিনিসগুলো আমাদের ভাবার দরকার, সেই সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যাতে আগামী দিনে তোমরা কোনো একটি পার্টিকুলার স্টক কোনো একটি নিউজ থেকে হোক, কারো মুখের থেকে হোক, বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বারদের থেকে, যেখান থেকে যে কোনো সোর্স থেকে সেটা শুনে নাও না কেন, সেটিকে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করার আগে একবার ভালো করে চার্ট বিশ্লেষণ করো। কারণ প্রাইস সব কিছু, হিন্দিতে একটি কথা আছে, মুম্বাইয়ে এই ভাষাটি খুব প্রচলিত, যে প্রাইস ইজ গড, অর্থাৎ ভাও ভগবান ছে। তো এই প্রাইসটা বোঝা, সেটি একমাত্র উপায় হচ্ছে চার্টের মধ্যেই কিন্তু অনেক কিছু লক্ষ্য করা যায়। আর এই চার্ট ভালোভাবে বোঝার জন্য আমরা সাধারণত কিছু ইন্ডিকেটর, কখনো বা কোনো স্ক্যানার ইত্যাদি অনেক কিছু ব্যবহার করে থাকি। আর আমি যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি সেগুলো তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আমিও কোনো না কোনো ভিডিও দেখে, কোনো না কোনো মেন্টারের সহায়তা নিয়ে, বড় ইউটিউবার এবং বিশেষজ্ঞদের যে সমস্ত তারা আলোচনা করে থাকেন, তারা যে সমস্ত ডিসিশানগুলো দেন, তাদের সে সমস্ত স্ক্যানারই বলো বা কোনো টেকনিক্যাল অ্যানালিসিস বলো বা কোনো ইন্ডিকেটর যাই হোক না কেন, সেটিকে কিন্তু আমি আমার মতো করে নিজের জন্য ডিফাইন করি। কখনো কখনো কোনো ইন্ডিকেটর একদম ব্লাইন্ডলি সাপোর্ট করতেই হয়, সেগুলো চেঞ্জ করার কোনো পজিশান থাকে না। যাই হোক না কেন, এই ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করি। অনেক দাদাভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমার ভয়টা কিসের। আমার ভয় একটাই, প্রথমত সেবির গাইডলাইন অনুযায়ী আমি কখনোই কোনো স্টক তোমাদেরকে রেকমেন্ড করতে পারি না। কোনো স্টকের প্রাইস, কোথায় এন্ট্রি কোথায় এক্সিট, এ সমস্ত ডিফাইন করা আমার পক্ষে সম্ভব নয়, এটা উচিত নয়, এটি একটি ইলিগাল প্রসেস, সেটা আমি কখনোই করতে চাইছি না, ভায়োলেটও করতে চাইছি না। এবং তার সাথে সাথে আরেকটি বড় ভয় হচ্ছে আমার কারণে কারো ক্ষতি হয়ে যাক। কোনো প্রান্তিক ব্যক্তি, ধরে নিচ্ছি খুব ছোট ক্যাপিটাল নিয়ে সে তার চিন্তাভাবনা করছে স্টক মার্কেটে কিছু করব, আর আমি বললাম আর আমার কথা শুনে তৎক্ষণাৎ সেই ব্যক্তি, সে আমার থেকে ছোট হোক বা বয়সে বড় হোক, আমি শ্রদ্ধা নিয়ে তাকে বলছি কখনো এরকমটি করা উচিত নয়। কারণ যে শুধু আমি বলে নয়, যে কোনো মানুষের আলোচনা ভিডিও থেকেই হোক বা কোনো বন্ধুমহল থেকেই হোক না কেন বা আত্মীয়দের থেকে শুনে কোনো একটি পার্টিকুলার স্টকের উপরে সরাসরি ইনভেস্টমেন্ট বা ট্রেড করা একদম উচিত নয়। কি করতে হবে, যেটি আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলছি,
যে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। দুটি জিনিস, একটি হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস করতে হবে, টেকনিক্যালি অ্যানালিসিস ভুলে যান, টেকনিক্যালি আমাকে দেখে নিতে হবে যে এর প্রাইস বর্তমানে কীরকম রয়েছে। যেমনটি বললাম, প্রাইস ইজ গড, ভাও ভগবান ছে, ঠিক সেই রকমই আমাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা ফান্ডামেন্টাল দিকটাও দেখে নিতে হবে। এখন টেকনিক্যাল দিক দেখার জন্য আমি সাধারণত যে সমস্ত জিনিসগুলো করে থাকি, অর্থাৎ বিভিন্ন ধরনের চার্ট অ্যানালিসিস করি ইন্ডিকেটারের ওপর ভিত্তি করে, অথবা কখনো কখনো নিজের মতো করে ডিফাইন করে নিই যে প্রাইস অ্যাকশন এরকম হচ্ছে, এখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, সেগুলো বুঝতে হবে। এবং এর ওপর এছাড়াও যেটি আরেকটি বোঝার ব্যাপার রয়েছে সেটি হচ্ছে ফান্ডামেন্টাল। কোনো স্টক ফান্ডামেন্টালি কতটা স্ট্রং, তার বিজনেসটা কি, সেই কোম্পানি আদৌ কোনো প্রফিট করছে কি না, তার বিগত কোয়ার্টারগুলোতে বা প্রিভিয়াস ইয়ারে সে আদৌ কোনো সেলস গ্রোথ করতে পেরেছে কিনা, তার ভালো রেভিনিউ গ্রোথ হচ্ছে কিনা, কোম্পানি কোনো ধারে রয়েছে অর্থাৎ ডেট কীরকম রয়েছে, কোম্পানির মধ্যে কীরকম ক্যাশ ফ্লো রয়েছে, এবং কোম্পানির মধ্যে হোল্ডিং প্যাটার্ন অর্থাৎ প্রোমোটার এফআইডিআই, এই যে পিডিআই পিডিএফ প্রোমোটার, এক নম্বরে প্রোমোট পি অর্থাৎ প্রোমোটার, ডি অর্থাৎ হচ্ছে ডোমেস্টিক ইনভেস্টার, অ্যান্ড এফ অর্থাৎ ফরেন ইনভেস্টার, আর তার সাথে সাথে পাবলিক। এই যে হোল্ডিং প্যাটার্ন সেটাও লক্ষ্য করার একটি বিষয় রয়েছে। এইগুলো ফান্ডামেন্টাল দিক। সাধারণত এই ধরনের কয়েকটি টার্মিনোলজি আমি যেগুলো তোমাদের ব্যবহার করলাম, কয়েকটি জায়গা দেখে নিলে আমরা কিন্তু ফান্ডামেন্টাল দিকটাও অল্প স্বল্প বুঝতে পারার সম্ভাবনা থাকে। অর্থাৎ সেইভাবেই আমরা কিছুটা ফান্ডামেন্টাল দেখব এবং কিছুটা টেকনিক্যাল বিষয়টা দেখব। আর এইগুলো দেখার জন্যই আমরা এই ধরনের 44 MA বলি না কেন, বা সুইং ট্রেডিংয়ের জন্য যে স্কিনার আমি আগের দিনে শেয়ার করেছিলাম সেই স্কিনারই বলি না কেন, এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে এই ধরনের স্টকগুলো এরকম একটি টেন্ডেন্সি দেখাচ্ছে। সেখানে কিভাবে এন্ট্রি নেব, কি করব, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, ওই ব্যাপারে তো আমি কিছু বলবো না। সাধারণত যেটা হয়ে থাকে যে আমরা যে কোনো সুইং তৈরি করলে সেই সুইং ক্যান্ডেলের ঠিক হাই যখন ব্রেক করে সাস্টেন করে অর্থাৎ ক্লোজিং দেবে পরের দিনের ক্যান্ডেল, তখন আমরা সেখানে পজিশন তৈরি করি, আর সুইং ক্যান্ডেলের বটম আমরা স্টপ লস হিসেবে ব্যবহার করে থাকি। যাই হোক, এরকম পরিস্থিতিতে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে বর্তমানে আমাদের মার্কেটের কি পরিস্থিতি। আমরা একদম দাঁড়িয়ে রয়েছি ইউনিয়ন বাজেটের দোরগোড়ায়। তাই ইউনিয়ন বাজেটের ঠিক আগের দিনে আমাদের কি মনে হচ্ছে, আমরা যদি একবার আমাদের স্ক্রিনের মধ্যে দেখার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো যে লাস্ট ট্রেডিং সেশনে একটি ভয়ানক সেলিংয়ের প্রভাব আমরা দেখতে পেয়েছি। বারবার বিশেষজ্ঞ মহল যেটা বলে আসছে যে মার্কেটে কোনো বড় ক্র্যাশ অথবা কোনো কারেকশান আসবে, তারই কিন্তু লক্ষণ আমরা দেখা শুরু করেছি। গতদিনের মার্কেটে 1%-এরও বেশি কিন্তু কারেকশান আমরা লক্ষ্য করেছি, এবং অলমোস্ট একটি বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল, অলমোস্ট কেন বলছি, এনগালফিং হতে গেলে যেটি হতে হয়, বিয়ারিশ এনগালফিংয়ের ক্ষেত্রে কি হয়, আগের যে বুলিশ ক্যান্ডেল তারপরে একটি বড় রেড ক্যান্ডেল হবে, এবং বুলিশ ক্যান্ডেলের লো রেড ক্যান্ডেল সেই লো ব্রেক করে ক্লোজ দেবে, অর্থাৎ বড় ক্যান্ডেল ছোট ক্যান্ডেলকে খেয়ে ফেলবে। এনগালফিংয়ের যে বিশেষ বক্তব্য বা যেটা সাধারণত মানে করলে দাঁড়ায় যে একটি বড় ক্যান্ডেল ছোট ক্যান্ডেলকে প্রায় গিলে খাচ্ছে, ঠিক এরকম টাইপের। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। এক্ষেত্রে যেটি হয়েছে যে আগের দিনের যে লো ছিল সেটি ছিল 24,504, আর লাস্ট ট্রেডিং সেশনে যে লো বানিয়েছিল সেটি হচ্ছে 24,508, অর্থাৎ সামান্য হলেও ওপরে কিন্তু লো ছিল এবং সেটা ক্রস করতে পারেনি। তাই অলমোস্ট একটি বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়েছে। এরকম সিচুয়েশানে যখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড ইন্ডিসেস একদম নেগেটিভে চলছে, এবং গিফট নিফটি অর্থাৎ এক্সজিএক্স নিফটির মধ্যেও কিন্তু আমাদের একটি নেগেটিভ সিম্বল দেখাচ্ছে যে লাইভ মার্কেটে পুনরায় একটি গ্যাপ ডাউন নেগেটিভ পয়েন্ট থেকে শুরু করার প্রবণতা রয়েছে। এর ফলে যেটি হবে যে আজকের লাইভ ট্রেড যখন শুরু হবে তখন কিন্তু একটি ছোট হলেও নেগেটিভ থেকেই মার্কেট শুরু করবে, এবং যদি কোনো কারণে মার্কেটের মধ্যে আরও সেলিং প্রেসার চলতে থাকে তাহলে কিন্তু সাপোর্ট জোন যথারীতি যেমন আমি দেখিয়েছি 24,000-এর জোন রয়েছে একদম নিয়ারেস্ট, কিন্তু সেটা প্রায় 2%-এর কারেকশানের কাছাকাছি।
তার আগে যদি কোনোভাবে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে তাহলে এই 24,300 এই যে রেঞ্জটা রয়েছে, যেখানে পরপর 3 দিন আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট হিসাবে কাজ করে, রেজিস্ট্যান্স হিসাবে কাজ করেছে, সেই রেজিস্ট্যান্সকে কিন্তু সাপোর্ট নেওয়ার সম্ভাবনাও রয়েছে। সেটি এখন বর্তমানে কি হতে পারে না হতে পারে সেটি তো সম্পূর্ণ নির্ভর করছে লাইভ মার্কেটের ওপরে, সব কিছুই প্রবাবিলিটি। এমনও হতে পারে যে মার্কেট এখান থেকে নেগেটিভে শুরু করার পরেও কিন্তু বাউন্স ব্যাক করে ওপর দিকে চলতে পারে, যেহেতু ইউনিয়ন বাজেটের মতো একটি ইভেন্ট রয়েছে। এটি একটি এমন ইভেন্ট যে ইভেন্ট কোনোভাবে কোনো সাধারণ আমজনতা, পাবলিক কন্ট্রোল করতে পারে না, অর্থাৎ রিটেলারের হাতে নেই। এটি সম্পূর্ণ একটি গভর্নমেন্ট ডিসিশনের ওপর, কোথায় কি অ্যালোকেশন হবে, কোথায় কি করবে সরকার, তাদের কি কি নীতি নির্ধারণ করবে, কোন কোন সেক্টরের ওপর বেশি জোর দেওয়া হবে, সব কিছুর ওপর নির্ভর করেই ইন্ডেক্সের ওভারঅল একটি লক্ষণ আমরা দেখতে পাবো। এখন এটাতে গেল মোটামুটি আমাদের ইন্ডেক্সের গল্প। যেটি করণীয় এই রকম ধরনের ইভেন্টের ক্ষেত্রে, আমি বারবার বলে আসছি, করণীয় একটি, যদি কোনো কারণে ট্রেড আমরা করে থাকি তাহলে আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং কোয়ান্টিটি ম্যানেজমেন্টের কথা মাথায় রাখবো। বড় ক্যাপিটাল নিয়ে খুব বড় পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে না নেওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত, যা করব ছোট ছোট। এখন এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা 44M এর যে স্ট্র্যাটেজি, সেই 44M এর স্ট্র্যাটেজিকে আর একবার ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। আর সেটি বোঝার জন্যই আমি লাস্ট ট্রেডিং সেশনে যে কয়েকটি স্টক 44M এর উদাহরণ হিসেবে বলেছিলাম যে এই ধরনের স্টকগুলোতে 44M এর যে সাপোর্ট সেটআপ তৈরি হচ্ছে, সেই সাপোর্ট সেটআপগুলো আমরা পুনরায় আর একবার দেখে নেব এবং আমি কি বলতে চাইছি সেটা ভালোভাবে আরেকবার পরিষ্কার করে তোমাদের সাথে আলোচনা করে নেব। প্রথমেই আমরা যেটা দেখব সেটি হচ্ছে, আমরা লাস্ট দিনে যেগুলো দেখেছিলাম, টাটা কমিউনিকেশন। আমরা যদি টাটা কমিউনিকেশনের স্টক একবার দেখে নিই তাহলে এখানে একটা দেখো 44M এর আমার বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে 44M অবশ্যই হতে হবে রাইজিং। 44M অবশ্যই হতে হবে 1 নম্বর ক্রাইটেরিয়া রাইজিং। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে 44M তে যে ক্যান্ডেল সাপোর্ট নিচ্ছে সেই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল অবশ্যই আগের ক্যান্ডেলকে যে হাই, সেই হাইয়ের ওপরে ক্লোজিং দেবে। ক্লোজিং দেওয়ার পরে 3 নম্বর ক্যান্ডেলে আমরা আমাদের এন্ট্রি নেওয়ার পরিকল্পনা করব, প্ল্যান করব, এবং সেটিও নির্ভর করছে আমাদের বিশ্লেষণের ওপরে, কোন স্টকের ওপরে আমরা এন্ট্রি নেব বা কোন স্টক আমরা বেছে নেব। সেটি কিন্তু দুটি ক্রাইটেরিয়া আমি আগেও বললাম। টেকনিক্যালি আমি 44M দিয়ে একটি সাপোর্ট দেখতে পাচ্ছি, এটি একটি অবশ্যই ক্রাইটেরিয়া, এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া ফান্ডামেন্টালিও দেখব সেই স্টকটির বিজনেস কি, সেই স্টকের মধ্যে আদৌ কোনো পোটেন্সিয়ালিটি রয়েছে কিনা, সেই স্টকের রেভিনিউ কীরকম লাস্ট কোয়ার্টারে বা লাস্ট ইয়ারগুলোতে তাদের সেলসগুলো, যেমন আগের তোমাদের সাথে আলোচনা করলাম, এগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। অন্ধের মতো ব্লাইন্ডলি আমরা কোনো পার্টিকুলার স্টক বা প্রাইসের ওপরে ঝাঁপিয়ে পড়বো না। যে সোর্স থেকেই আমি কোনো স্টক পেয়ে থাকি না কেন, আমাকে যে 44M এর সাপোর্ট দেখা স্টকই নিতে হবে এমন কোনো, এমনও হতে পারে যেমন ধরো এই মুহূর্তে মার্কেটে রেলওয়ে সেক্টর, ফার্টিলাইজার সেক্টর, ডিফেন্স সেক্টর, এই সমস্ত সেক্টরগুলো খুব ভালো একটি ফ্লারিস্ট সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, অল টাইম হাই ব্রেক করছে প্রত্যেক দিনের পর দিন। কিন্তু তাতেও কি আমাদের সেখানে এন্ট্রি নেওয়াটা ঠিক হবে? আমরা কি অন্ধের মতো কোনো স্টক দুম করে বেছে নিতে পারবো? রেলওয়ে সেক্টরে অনেকগুলো স্টক রয়েছে, রেলটেল বলো, আরবিএনএল বলো, আইএফসি বলো, আইআরসিটিসি বলো, রাইটস বলো, টিটাগড় রেল বলো, সবই কি সম্ভব? এই জন্যই আমাদেরকে বেছে নিতে হবে, এবং সেই সমস্ত বেছে নেওয়ার জন্যই এই টেকনিক্যাল অ্যানালিসিসগুলো করা হয়, এবং তার সাথে সাথে ফান্ডামেন্টাল জিনিসটাও মাথায় রাখতে হয়, ফান্ডামেন্টাল অ্যানালিসিসটাও আমাদেরকে শিখতে হবে। আগামী দিনে আমি অবশ্যই যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কি পদ্ধতি, কোন কোন জিনিসগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখব, মাইনুটলি বিচার করব, সেই নিয়েও আমি অবশ্যই একটি ভিডিও নিয়ে আসব। চেষ্টা করব এই সপ্তাহের মধ্যেই কোনো একটি দিনে এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের একটি ভিডিও নিয়ে আসার। এখন যেটি বলছিলাম, আমরা যদি 44M এর সাপোর্ট ক্যান্ডেলের দিকে লক্ষ্য করি, ঠিক তার পরের দিনের ক্যান্ডেল দেখো একটি ভয়ঙ্কর বিয়ারিশ মার্কেটের মধ্যে ফল হয়েছে। এর ফলে কিন্তু পার্টিকুলার স্টকের, বিভিন্ন স্টকের ক্ষেত্রেও আমরা তাদের ডাউনওয়ার্ড মোমেন্টাম বা নিচের দিকে সেটেলমেন্ট করার যে প্রবণতা সেটা দেখতে পেয়েছি। এখন ক্রাইটেরিয়া অনুযায়ী তাহলে আমাদেরকে এই যে মার্ক করে রেখেছি দেখো একটি লেভেল 1888,
এর ওপরে আমাদের ক্লোজিং দরকার ছিল। যদি ক্লোজ করতো তাহলে সেই ক্লোজিং ক্যান্ডেলের যে হাই বা ওই ক্লোজিং ক্যান্ডেলের যে ক্লোজিং ক্যান্ডেলের যে হাই অথবা ওই ক্লোজিং ক্যান্ডেলের যে ক্লোজিং, ভালো করে বুঝতে হবে। যদি এর ওপরে ক্লোজ দিয়ে ধরো সাপোজ 1888 ঠিক ওপরে 1890 ক্লোজ দিল, আমি 1890ও আমার ট্রেড এক্সিকিউট করার প্ল্যান তৈরি করতে পারি। মেন গল্প হচ্ছে আমার যে সাপোর্ট ক্যান্ডেলটি রয়েছে সেই ক্যান্ডেলের হাই অবশ্যই ক্রস করে ক্যান্ডেলকে ক্লোজ দিতে হবে। যদি ক্লোজ না হয় আমার ট্রেড ইনিশিয়েট করবে না, আমার হারানোর কিছু থাকবে না। এখন এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমি গত দিনে যে সমস্ত স্টকগুলোর কথা বলেছিলাম, যেগুলো সেট আপকে মেনটেন করছে, অনেকগুলো স্টক ছিল, তার মধ্যে কয়েকটি স্টকই আমি তোমাদেরকে বলেছিলাম যে এই স্টকগুলোতে এই সেট আপের খুব সুন্দর একটি রিফ্লেকশন দেখা যাচ্ছে। তোমরা নিজেরাও বিশ্লেষণ করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তোমরা ওই 44M এর যে স্ট্র্যাটেজিটা আমি স্ক্রিনার বানিয়েছি সেই স্ক্রিনারের উপর লক্ষ্য করো, তাহলে স্ক্রিনারে তোমরা দেখতে পাবে এই পার্টিকুলার 3টি স্টক। এটা কিন্তু 9টা পর্যন্ত, ম্যাক্স টু ম্যাক্স 9টা পর্যন্ত, অর্থাৎ 22 তারিখের সকাল 9টা পর্যন্তই কিন্তু এই স্ক্রিনারটি এই স্টকগুলো দেখাবে। 9টা বেজে যাওয়ার পরে কিন্তু স্টকের এই পরিবর্তন ঘটবে, কারণ মার্কেট শুরু হয়ে যাবে, প্রি মার্কেট ওপেন হয়ে যাবে 9টা থেকে, ব্যাস অটোমেটিক্যালি তাদের যে রেটগুলো চেঞ্জ হয়ে যাবে, প্রাইস লেভেল চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে কিন্তু অন্যান্য স্টক আসতে থাকবে। এখন এই যে গ্ল্যাক্সো, আমরা যদি গ্ল্যাক্সোকে একবার ভালো করে দেখে নিই, একটি স্টকেই বেছে নিলাম এখান থেকে র্যান্ডামলি। তো আমি গ্ল্যাক্সোকে যদি দেখি তাহলে এখানে আমরা গ্ল্যাক্সো স্মিথ কাইনের মধ্যে কি দেখতে পাচ্ছি? আমরা গ্ল্যাক্সো স্মিথ কাইনে প্রথমে দেখতে পাচ্ছি যে 44M একটি রাইজিং মোমেন্টামের মধ্যে রয়েছে এবং তার সাথে সাথে এই ক্যান্ডেলের মধ্যে একটি সাপোর্ট দেখতে পাচ্ছি। এখন এই ক্যান্ডেলে সাপোর্ট নেওয়ার পরে তাহলে আমাদের বিশ্লেষণ অনুযায়ী আমরা কি করব, টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী, এই যদি আমি এটার হাই মার্ক করি 2587, তাহলে এই 2587-র ওপরে যখন আজকের দিনের ট্রেডিংয়ের ক্যান্ডেল ক্লোজ দেবে, পরের দিনের অর্থাৎ মঙ্গলবারে আমরা ওই ক্লোজিং ক্যান্ডেলের হাইয়ে বা ক্লোজিংয়ে, যদি বুলিশ ক্লোজিং হয় তাহলে আমরা ক্লোজিংয়েও এন্ট্রি নিতে পারি, অথবা তার যে হাই তৈরি করবে সে হাইও আমরা এন্ট্রি নিতে পারি। আমাদের এন্ট্রি প্ল্যান হওয়া উচিত। এটি হচ্ছে বেসিক স্ট্র্যাটেজি, যার ফলে আমরা কিন্তু কোনো যে বড় একটি লসের সম্মুখীন হওয়া বা হাত থেকে স্টক চলে যাওয়া বা বিভিন্ন ধরনের নেগেটিভ জিনিস যাই হোক না কেন সেটার সম্মুখীন হব না। এটি হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা কোথায় স্টপ লস মেনটেন করব। স্টপ লস হবে যে সাপোর্ট ক্যান্ডেল রয়েছে সেই সাপোর্ট ক্যান্ডেলের লো, সেই সাপোর্ট ক্যান্ডেলের যে লো ছিল, ডে লো, ভালো করে মাথায় রাখতে হবে। আমরা ডে ক্যান্ডেল ব্যবহার করছি, সেই জন্য ডে লো, এই ডে যে লো বানিয়েছিল সেই লো হচ্ছে আমাদের স্টপ লস হবে। আবারও বলে দিচ্ছি, সাপোর্ট ক্যান্ডেলের হাই ক্লোজ করে যখন পরের দিনের, মানে আমি আজকে সোমবারে আমি দেখতে পাচ্ছি সকাল 9টার আগে, আমি দেখতে পাচ্ছি যে 44M তে আমার সাপোর্ট ক্যান্ডেল রয়েছে এটি, যেটির হাই হচ্ছে 2587। তাহলে সোমবার সারাদিনে আমার ট্রেড ইনিশিয়েট করলো, মানে রানিং লাইভ মার্কেট চালু হয়ে গেল, ক্যান্ডেল তৈরি হলো এবং সেই ক্যান্ডেল দিনের শেষে আমি দেখতে পাচ্ছি 2587-র ওপরে ক্লোজ দিচ্ছে। তাহলে মঙ্গলবারে আমার এন্ট্রি হচ্ছে। অথবা এমনও হতে পারে যে সোমবার দিনে আমার ওখানে মার্কেট হাই মারলো, 2587-র ওপরে চলে গেল, 2590, 95, 2600 পৌঁছে গেল, কিন্তু ক্লোজিং দিল 2587-র নিচে, আমার এন্ট্রি হবে না। আমি কখনোই সেখানে এন্ট্রি নেব না। বেসিক জিনিস, এর থেকে আর কোনো সহজ পদ্ধতি আমি খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে এটা মানে অনেক 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 ইজি। আমি ফ্রিকোয়েন্টলি ট্রেড ইনিশিয়েট করব না, 1 নম্বর আমার কত ভালো হচ্ছে, অর্থাৎ আমি মাল্টিপল ট্রেড নেব না। 2 নম্বর, আমি ক্যাপিটালের কথা যদি মাথায় রাখি, ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং কোয়ান্টিটি ম্যানেজমেন্ট ঠিক থাকলে আমার কখনোই এসএল হিট করার প্রবণতা থাকবে না। খুব রেয়ার চান্স থাকবে, 10টা স্টক যদি 50-50 চান্স তৈরি হবে, 10 বার ট্রেড নিলে 5 বার এসএল হিট করার সম্ভাবনা থাকতে পারে, 5 বার আমি প্রফিট করতে পারি, অর্থাৎ ওভারঅল আমি প্রফিটের মধ্যেই থাকবো। এটাই বলার ছিল খুব সহজেই। এবং যে দাদা ভাইরা আমাকে প্রশ্ন করছে যে সুইং ট্রেডের ক্ষেত্রে, সুইং
ট্রেডিংয়ের যে স্ক্যানার তোমাদের সাথে শেয়ার করেছিলাম চার্টিংকে, সেই সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমার কি হবে সেক্ষেত্রেও বিশ্লেষণ করে দিচ্ছি। যদি ধরে নিই যে এই ক্যান্ডেলটি আমি সুইং ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটি সুইং ক্যান্ডেল, রেডের পরে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, আমি তাহলে এই সুইং ক্যান্ডেলের যে বিলো বটম লো, সেই লো হবে আমার এসএল। সুইং ক্যান্ডেলের যে হাই, সেই হাইয়ের ওপরে যখন মার্কেট সাস্টেন করবে, প্রাইস সাস্টেন করবে, তখন আমার এন্ট্রি হবে। একইভাবে সেখানেও যদি আমি ক্লোজিংয়ের অপেক্ষা করি, সবচেয়ে বেস্ট ক্লোজ হয়ে যাওয়ার পরে পরবর্তী দিনে আমি এন্ট্রি নেব। হ্যাঁ, এবারে যদি দুটি ক্ষেত্রে এই 44 MA বলি বা সুইংয়ের কথাই বলি, যে সাপোজ সোমবারে যেমন ধরো এই মুহূর্তে আমার মার্কেট শুরু হওয়ার পরে এমন হলো যে এখান থেকে হুড় করে বাড়তে শুরু করলো, প্রায় 3%-এর মতো এখানে, আমি পার্সেন্টেজের কথাই বলছি, 3%-এর কাছাকাছি এখানে মোমেন্টাম জেনারেট করলো। তাহলে কি আমি ক্লোজিংয়ের অপেক্ষা করব? কারণ মার্কেট, আমি দেখতে পাচ্ছি ওভারঅল মার্কেট পজিটিভ যাচ্ছে, পার্টিকুলার ওই স্টক পজিটিভ যাচ্ছে, 3%-এর কাছাকাছি তার মোমেন্টাম দেখতে পাচ্ছি, এবং কোনোভাবেই দিনের প্রায় সেকেন্ড হাফের কাছাকাছি সময় আসতে যখন চললো, তখনও পর্যন্ত 2%-এর ওপরেই তার সাস্টেন করা প্রবণতা দেখাচ্ছে। তাহলে আমি রানিং ক্যান্ডেলে সেখানেও এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। বুঝতে পারলাম? তাহলে আমি রানিং ক্যান্ডেলেও এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। ট্রেডার্স, এরপরেও যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিও বেশি বড় করব না। এবং আরেকটি কথা এখানে মনে পড়িয়ে দিই, যে সাধারণত সানডের পরের দিন অর্থাৎ মানডেতে যখন মার্কেট ওপেন আপ হয়, তখন মানডে প্রথমে আমার কিছু মাল্টি ইয়ার ব্রেকআউট স্টক থাকে, যেগুলো আমি শেয়ার করে থাকি। যে আমি মাল্টি ইয়ার ব্রেকআউট কী করে পাই সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি, কিভাবে মাল্টি ইয়ার ব্রেকআউট স্টক সিলেক্ট করতে হয় সে সম্বন্ধে জানিয়েছি, এবং কি করে চার্ট অ্যানালিসিস করতে হয় মাল্টি ইয়ার ব্রেকআউটের ক্ষেত্রে সেই সম্বন্ধেও ওই একই ভিডিওতে জানানোর বা দেখানো হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমি যখন আজকে রিসার্চ করছিলাম, অ্যানালিসিস করছিলাম, তখন দেখলাম সেই অর্থে কোনো ভালো সেট আপ মাল্টি ইয়ার ব্রেকআউটের ক্ষেত্রে কিন্তু মোটেই তৈরি হয়নি। ওভারঅল নিফটির যে আমাদের এনএসসি সাইটে আমি 86 স্টক পেলাম, যেগুলো অল টাইম হাই বা 50 উইক হাইয়ের মধ্যে রয়েছে। সেখান থেকে আমি যখন একটি একটি করে সেই একই পদ্ধতিতে ভলিউমের ওপরে বা মার্কেট ক্যাপের ওপর ভিত্তি করে তাদেরকে শর্টিং করলাম, শর্টিং করার পরে ইন্ডিভিজুয়াল চার্ট অ্যানালিসিস করার জন্য চার্টগুলো যখন রিড করছিলাম, তখন দেখলাম যে এর মধ্যে বিশেষ কোনো লক্ষণ নেই, সেই অর্থে কোনো বড় লক্ষণ নেই। কেউ হয়তো 2022-এর শেষের দিকে যে হাই বানিয়েছিল সেটিকে ক্রস করার চেষ্টা করছে, কিন্তু ভলিউম সেরকম নেই। ক্যান্ডেলের মধ্যে প্রাইস অ্যাকশানে সেরকম কোনো রিফ্লেকশন নেই। এই কারণেই আমি অহেতুক সেই সমস্ত স্টকগুলো বা সেই প্রসেসটাকে এখানে আর রিপিট করলাম না, জাস্ট ছোটো করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওকে ট্রেডার্স, আলোচনা ভিডিও শেষ করছি। পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করো, আর তার সাথে সাথে বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখারও শেখার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামী দিনের জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তৎক্ষণাৎ সেটি দেখে কিছু শিখতে বা জানতে পারবে। ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।